এটি নিউজের নিয়মিত আয়োজন রবি থেকে বৃহস্পতির ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুল ইসলাম মিন্টু। আজকে আমরা আমাদের অতিথি হিসেবে পেয়েছি আবেদন ইকুইপমেন্টস লিমিটেডের সিইও আমির হোসেন এফসিএকে। জনাব আমির হোসেন, আমাদের হ্যাপেনিং পয়েন্টে আপনাদেরকে স্বাগতম। আপনাকেও ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং এটিএন নিউজের সকল দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ এই অনুষ্ঠানটা দেখার জন্য। প্রথমে আমরা আসতে চাই যে একটা পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, আমাদের অর্থনীতিতে বড় এক ধরনের চাপ রয়েছে। এই চাপ মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকারের আসলে অর্থনীতিকে চাঙ্গা করার ক্ষেত্রে আপনি কি মনে করছেন যে কোন কোন দিকে পদক্ষেপ নেওয়া উচিত এবং কিভাবে নেওয়া উচিত বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের এই বিশ্বের যে বৈশ্বিক যেই অর্থনৈতিক যেটা আপনার এখন ক্রান্তিকাল সব জায়গায় যাচ্ছে, সেটা বাংলাদেশেও যাচ্ছিল। আমরাও সেই করোনাকালীন দুর্যোগ থেকে এখনও পর্যন্ত আমরা কিন্তু স্বস্তিতে নেই। আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি যারা আমরা ব্যবসা করছি, আমাদের যেই টোটাল আর্থিক যেই অবস্থাটা সেটা খুবই ভঙ্গুর অবস্থায় আছে। আমি এক কথা বলবো যে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলি আপনার করোনাকাল থেকে আস্তে আস্তে করে ব্লিডিং হচ্ছে। এই ব্লিডিংটা চূড়ান্ত পর্যায়ে আসছে এখন, যেহেতু আপনি জানেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, মিডল ইস্টে যুদ্ধ চলছে, আমাদের যে আমদানিকৃত পণ্যগুলি আসতে সমস্যা হচ্ছে, বিভিন্ন রকম নানাবিধ সমস্যা আছে। তো এই একটা সিচুয়েশানে বর্তমানে আমাদের যে সরকার পরিবর্তন হয়েছে, তার উপরেও আবার হলো এটা রাজনৈতিক সরকার নয়, একটা তত্ত্বাবধায়ক সরকার। বাট আমি আশাবাদী যে আমি মনে করি যে বাংলাদেশের যে রাষ্ট্র সংস্কার যে দাবি, এটা অনেক দিনের পুরনো দাবি। তো সেই ক্ষেত্রে আপনার এই দাবির পরিপ্রেক্ষিতে রাষ্ট্র সংস্কার যদি হয়, এবং এই সরকার যদি, যেহেতু আমাদের যে কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রদের দাবি, এবং আমি মনে করি যে এই দেশের যারা শান্তিপ্রিয় মানুষ, যারা পরিচ্ছন্ন মানুষ, যারা কিছু করতে চায় দেশে, যারা এই দেশের বাস্তবতা করতে চায়, থাকতে চায়, তাদের সকলের দাবি যে আমি মনে করি যে এটা রাষ্ট্র সংস্কার হওয়া উচিত। সবার দাবি যে রাষ্ট্রটা সংস্কার হওয়া উচিত। যে কোনো একটা জিনিস একটা নির্দিষ্ট গতিতে গেলে একটা সময় পর এটা রিপেয়ারের প্রয়োজন হয়। তো এই সংস্কারগুলি হবে বলে আমি আশা করি। আরেকটা বিষয় হচ্ছে যে অর্থনীতির যে প্রশ্নটা আপনি করলেন, এমনিতেই আমরা আসলে খুব একটা খারাপ সময়ের মধ্যে যাচ্ছি, যেহেতু আমাদের যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং যারা এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার যেটাকে আমরা বলছি, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার যেটা আমরা বলছি, এই সরকারের যারা উপদেষ্টা হয়েছেন আমার জানা মতে সবাই মোটামুটি পরিচ্ছন্ন ইমেজের লোক। যেটা আমাদের বলা হচ্ছিল যে আমাদের অর্থনীতিতে বড় ধরনের লিকেজ হচ্ছিল, দুর্নীতি। তো এই দুর্নীতি যদি বন্ধ হয়ে যায়, তাইলে আমি মনে করি যে আমাদের অর্থনীতি এমনিতেই অনেক বাম্প করবে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের অর্থনীতি যদি কিছু না করা হয়, ড্যামেজ কেউ না করে, তাহলে বাংলাদেশের অর্থনীতি আগাবে। যদি আমাদের যারা ব্যবসায়ী, তাদের ব্যবসাটা আমরা ঠিকমতো করতে পারি, এখানে যেমন ধরুন বিভিন্ন রকম প্রতিবন্ধকতা থাকে ফিল্ডে, বা বিভিন্ন লেভেলে যে মিডলম্যান দৌরাত্ম্য, সেই জিনিসগুলি যদি না থাকে, প্লাস হচ্ছে ইতিমধ্যে আপনি জানেন যে বাজারে দ্রব্যমূল্যের দাম কিন্তু অনেক ক্ষেত্রেই কিছুটা সহনীয় পর্যায়ে চলে আসছে, যেহেতু এখানে মিডলম্যান চ্যানেল কস্ট কমে গেছে। সো এই ক্ষেত্রে আমি মনে করি যে বর্তমান সরকার, ইটস টু আর্লি টু কমেন্টস, যদিও ওনারা মাত্র দায়িত্ব নিয়েছেন, ওনাদের চেইন অফ কমান্ড ঠিক করতে একটা সময় লাগবে। বাট আমি আশাবাদী যদি যেভাবে স্টুডেন্ট এনগেজমেন্ট আছে, এবং স্টুডেন্ট এনগেজমেন্টের মাধ্যমে ওনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন, তাতে করে ওনারা ভালো কিছু করতে পারবেন। তবে এই মুহূর্তে একটা চ্যালেঞ্জ হলো যে আপনার ফরেন কারেন্সির যে রিজার্ভ, এইটা সমৃদ্ধ করা। কিভাবে আমরা এখানে, আপনি জানেন যে ফরেন কারেন্সি গেইনের আমাদের যেটা এমপ্লয়ি, যেটা ওয়েজ আর্নার্স যেটা আছে, এটার ফ্লো আশা করি ঠিক হয়ে যাবে। এখন সবাই আন্তরিক হবে বৈধ চ্যানেলে টাকাটা দেশে পাঠানোর জন্য। আরেকটা বিষয় হলো, আমি মনে করি যে এখন এই মুহূর্তে বাংলাদেশে গ্র্যান্টসের একটা দরকার। যে গ্র্যান্টস হিসাবে যদি আমাদের লোন, তো আমাদের অলরেডি আপনি জানেন যে যেটা পত্রপত্রিকা আসছে, হিউজ অ্যামাউন্ট আমাদের ফরেন বৈদেশিক ঋণ আছে। তো এই ক্ষেত্রে যদি আমরা কিছু গ্র্যান্টস এই মুহূর্তে আনতে পারি,
সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা আমাদেরকে খুব হেল্প করবে। ফরেন কারেন্সি রিজার্ভটাকে যদি আমরা সহনীয় মাত্রা নিয়ে আসতে পারি এবং আমাদের আমদানি এবং রপ্তানির যে ব্যালেন্সিং, এই ব্যালেন্সিংটা যদি আমরা করতে পারি, তাহলে আমি মনে করি যে এখানে আমাদের এই অর্থনীতিটা চাঙ্গা হবে। আর আরেকটা বিষয় হলো যে আমদানির উপরে আপনি এমনিতেই জানেন একটা স্থবিরতা আছে অলরেডি। আর যেহেতু আমাদের গভর্নমেন্ট থেকেও কিছু রেস্ট্রিকশন আছে, এলসি ওপেন করার ক্ষেত্রেও কিছু রেস্ট্রিকশন আছে, তো এই রেস্ট্রিকশন যদি আপনার একটু ধরে রেখেই আগাতে হবে আমি মনে করি, ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। এটা হলো একটা এসেনশিয়াল গুডসগুলি আমাদের ইম্পোর্ট, যেগুলি আমাদের যেমন এগ্রিকালচারের ক্ষেত্রে বা আপনার কনজিউমেবল যেই বিষয়গুলি আছে যেগুলি কিন্তু ফ্যাশনেবল বা আদার প্রোডাক্টগুলিকে যদি আমরা ডিসকারেজ করি এই মুহূর্তে, তাহলে আমি মনে করি যে অর্থনীতি আস্তে আস্তে রিগেইন করবে এবং আমাদের যেটা আমরা চাচ্ছি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার এখন ওনাদের যেই রাষ্ট্র সংস্কার বলুন আর যাই বলুন, আসলে দিন শেষে মানুষের কিন্তু দৈনন্দিন যে জীবনযাত্রা এটা সহনীয় পর্যায়ে আসতে হবে। যদি এটা সহনীয় পর্যায়ে না আসে তাহলে পরে কিন্তু আবার আমাদের দেশের লোকজনের এত ধৈর্য নাই যে আমি রাষ্ট্র সংস্কার দেখব। আপনি ফরেন কারেন্সির কথা বলছিলেন যে ডলারের যে রেট সেটা 85 টাকা থেকে শুরু করে সেটা এখন 118-20 টাকায় চলে গিয়েছে এবং বিশ্ব অর্থনীতিও চাপে রয়েছে। এই জায়গাটাতে নিয়ন্ত্রণটা ধরে রাখা তো আসলে খুব কঠিন। এখানে আসলে আপনার কোনো পরামর্শ আছে? জি, এখানে আসলে এখন গভর্নমেন্টকে চেষ্টা করতে হবে বা বাংলাদেশ ব্যাংকের চেষ্টা করতে হবে যে মুদ্রানীতি যেটা বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে নিয়েছে, এটা কিন্তু যদিও এটা বাস্তবতার পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে, বাট আমাদের ব্যবসায়িক সমাজ আমরা যারা ধরুন বাংলাদেশে মোস্ট অফ দ্য প্রোডাক্টে কিন্তু ইম্পোর্ট বেস, ইভেন আপনার হলো আমাদের যে শিল্পের কাঁচামাল সেখানেও কিন্তু আমরা ইম্পোর্টের উপর নির্ভর করছি। তো এক্ষেত্রে একদিকে আমাদের ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, যেটা আমাদের 9%, 8-9% ছিল, সেটা এখন হয়ে গেছে 14%, 13-14%। অন্যদিকে ডলারের যে রেটটা সেটা ছিল 85, সেটা এখন হয়ে গেছে 118 বা 119 টাকা। কোথাও কোথাও ব্যাংক অনেক ক্ষেত্রে আরও বেশিও ইয়ে করছে। তো এখানে মুদ্রানীতিটা এমনভাবে করতে হবে যাতে আমাদের যে ব্যবসায়ীরা যেন এখানে কোনো রকম ডিস্টারবেন্স বা তাদের একটা কি বলবো একটা কমফোর্ট জোন তৈরি হয়। আরেকটা জিনিস হলো যে ডলারের যেই একটা অংশ ব্যাংকিং চ্যানেলের বাইরে আছে, বিভিন্নভাবে আমরা শুনতে পেয়েছি বিভিন্ন লোকজন ডলার মজুদ করেছে বা বিভিন্নভাবে ইয়ে করেছে, সেই জিনিসগুলিতে আমি মনে করি যে বর্তমান সরকারের কাজ করা উচিত এবং করে অর্থনীতির যে ফ্লোটা, অফিসিয়াল ফ্লো যেটা, এটাকে ইনক্রিজ করতে হবে। তাইলে আমি মনে করি যে এক্ষেত্রে এই যে ডলারের বাজারের যে অস্থিরতা এটা কাটবে এবং আমাদের এই দ্রব্যমূল্যটা আমি সহনীয় পর্যায়ে আসবে। আমরা যদি কিছুদিন ধরে দেখছি, মানে গত কয়েকদিনের অভিজ্ঞতায় যদি দেখি যে ছাত্র জনতার যে বিজয় হলো, সেক্ষেত্রে ছাত্ররা বিভিন্ন জায়গায় ইনভলভ হচ্ছে এবং অনেকে চাঁদাবাজকেও তারা ধরছে এবং বলছে যে কাউকে চাঁদা না দেওয়ার জন্য। আপনি বলছেন দুর্নীতি কমানোর বিষয়টি, তো সেক্ষেত্রে এই দুর্নীতি এবং চাঁদাবাজি সেটি বন্ধ করলে নিশ্চয়ই অর্থনীতিতে একটা বড় ভালো ধরনের ইতিবাচক প্রভাব পড়বে নিশ্চয়ই। দেখুন, আমাদের দেশে ব্যবসার ক্ষেত্রে এখনও অনেক রকম বাধা রয়ে গেছে। যেমন গভর্নমেন্ট অফিসগুলিতে আপনি দেখুন যে এখানে আমরা সবাই যে বলি বা না বলি, এখনও আমাদের গভর্নমেন্ট অফিসে কাজ করার ক্ষেত্রে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা আছে। বিরতির পর আবারও ফিরে এলাম ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা আবারও একটু আলোচনা আসতে চাই, যে কথা বলছিলেন যে সরকারি অফিসগুলোতে যে দুর্নীতির কথা বলছিলেন, এরপরে আপনার যদি ওই বিষয়টা একটু যদি বলেন আর কি। জি, এখানে আমি মনে করি যে বাংলাদেশে দুর্নীতি যে পরিমাণ হয় অর্থনীতির সাইজের সমান। সো এখানে এবং দুর্নীতি করে যেই টাকা অর্জন করেন যারা দুর্নীতি করেন, তারা কিন্তু টাকাগুলি অফিসিয়াল চ্যানেলে রাখেন না, অফিসিয়াল চ্যানেলে রাখার সুযোগও নেই। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদেরকে পদ্ধতিগতভাবে দুর্নীতিটাকে আমাদের রিডিউস করে আনতে হবে। পদ্ধতিগত যেটা হলো যে আপনি ক্যাশ ট্রানজ্যাকশানের ক্ষেত্রে আমি মনে করি যে লিমিটেড করে দেওয়া উচিত। আপনি এখন তো ওয়ার্ল্ড ওয়াইড আমরা বিভিন্ন মিডিয়াতে, যেমন আপনি বিকাশের মাধ্যমে করতে পারছেন, নগদের মাধ্যমে করতে পারছেন, বিভিন্ন ব্যাংকের অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে পেমেন্ট দেওয়া যাচ্ছে। সো দ্যাট আমরা যদি মোস্ট অফ দ্য পেমেন্টস যদি আমরা ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসতে পারি,
তাইলে পরে আমি মনে করি যে, এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যত কিছু আছে একজন ব্যক্তির, আমি বলবো যে টোটাল ফাইল আপনার তার ইনকাম ট্যাক্সের বিষয়টা আমি বলছি। সো সেখানে আপনার তার যতগুলি ব্যাংক অ্যাকাউন্ট আছে, তার ল্যান্ডের যেই যত জায়গায় তার ল্যান্ড আছে, এবং অন্য আরও যেমন ধরুন আপনার প্ল্যাট থাকে, তারপর তার আরও যত কিছু আছে, গাড়ি আছে, তো সব কিছু যেন একটা ফাইলে চলে আসে, সো দ্যাট আপনি তখন কেউ দুর্নীতি করেও এটা নিয়ে সে কিছু করতে পারবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যেটা হুন্ডির মাধ্যমে যে টাকাটা ট্রান্সফার হয়, এটা বন্ধ করতে হবে। এবং এই দুটো জায়গায় যদি সরকার আমি মনে করি যে সফল হয়, তাহলে এমনিতেই কিন্তু অনেক কম্পোর্টজন তৈরি হয়ে যাবে। আরেকটা বিষয় হলো বিজনেস হাউসগুলির জন্য আপনার ওয়ান স্টপ সার্ভিস তৈরি করা দরকার, যে একটা বিজনেসের জন্য সে এক জায়গায় যাবে, আমাকে ট্যাক্সের জন্য এক জায়গায় যাইতে হবে, ভ্যাটের জন্য আরেক জায়গায় যাইতে হবে, আমাকে লাইসেন্সের জন্য আরেক জায়গায় যাইতে হবে, আরজেসির জন্য এক জায়গায় যাইতে হবে। কিন্তু এতে করে হয় কি, অনেকগুলি খাত তৈরি হয়ে যায়, মানে একটা হচ্ছে আমলাদের দিকে একটা যে জটিলতা ব্যবসায়ের ক্ষেত্রে, এবং আরেকটা হচ্ছে এই যে যতগুলি অফিস আছে, যতগুলি অথরিটি আছে, তাদের মধ্যে ইন্টারলিঙ্কটা অনেক ক্ষেত্রে নাই, যার জন্য আপনার এখানে বিভিন্ন রকম জটিলতা তৈরি হচ্ছে। এখানে যদি আমরা এক ছাদের নিচে একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সব সার্ভিস থাকবে, এখানে ওয়ান স্টপ সলিউশন, তাহলে পরে বিজনেস আরও স্পিড পাবে, আর হচ্ছে আমাদের দুর্নীতি কমে আসবে। আরেকটা বিষয় আমি আপনাকে বলি, এই যে আমাদের কোটা বিরোধী আন্দোলন হলো, এর মূল কি? এর মূল হচ্ছে যে আমাদের কর্মসংস্থানের অভাব। আপনার আমাদের যে শিল্প প্রসার, নতুন নতুন শিল্প তৈরি হওয়া, এগুলো কিন্তু হচ্ছে না। এবং এখানে আপনি যিনি ভালো উদ্যোক্তা, উনি অনেক সময় ব্যাংকের যে লোনের ফ্যাসিলিটিস পাচ্ছেন না, আবার যিনি ভালো উদ্যোক্তা না, উনি অনেক কোটি টাকা, 600 কোটি টাকা লোন নিয়ে চলে যাচ্ছেন, কিংবা টাকা পাচার করে দিচ্ছেন। তো এই জায়গাগুলিতে আমাদের স্বচ্ছতা আনতে হবে। এবার একটু কৃষি নিয়ে একটু আলোচনা করতে চাই, যে আমাদের দেশ তো কৃষি প্রধান দেশ, এবং গত কয়েক বছর আমরা কৃষিতে বেশ পরিবর্তন এসেছে, বিশেষ করে মেকানিজম, মানে যদি বলে কাল্টিভেশনের ক্ষেত্রে যে আধুনিক যে প্রযুক্তির ব্যবহার, সেই জায়গাটা একটা বড় ধরনের পরিবর্তন এসেছিল। তো সেই জায়গাটাতে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের কোন কোন বিষয়ে গুরুত্ব নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে কৃষি এখন কিন্তু যান্ত্রিকীকরণ হয়ে গেছে অলমোস্ট। যেমন আমাদের চাষাবাদটা যান্ত্রিকীকরণ হয়ে গেছে, কম্বাইন হারভেস্টারটা যেটা আপনার হলো হারভেস্টিং, রাইস হারভেস্টিং বা হুইট হারভেস্টিং, এটাও অলমোস্ট 30% মেকানাইজড হয়ে গেছে। রাইস ট্রান্সপ্লান্টিংটা এখনও বাকি আছে, এটা মোটামুটি এখনও 1-2%-এর মধ্যে আছে। এবং এই ক্ষেত্রে আপনার বিগত যে সরকার, ওনারা কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন, সেটা হলো যে সরকারি ভর্তুকির মাধ্যমে উন্নত প্রযুক্তির কিছু মেশিন ওনারা সাবসিডিতে দিয়েছিলেন, যদিও ওগুলি নিয়ে অনেক কথা আছে। তারপরও আমি বলবো যে একজন প্রফেশনাল হিসাবে আমি বলবো যে এটার একটা বিশাল ইম্প্যাক্ট আমাদের কৃষিতে পড়েছে, এবং যার ফলে আমরা গত 5 বছরে কিন্তু আমাদের খাদ্যের কোনো ঘাটতি ছিল না। দ্রব্যের মূল্য হয়তো বা বেশি কম কিছু ছিল, কিন্তু বাজারে আপনার পণ্য ছিল, কৃষি পণ্য পর্যাপ্ত পরিমাণে ছিল, এবং মানুষ খাদ্যে কোনো কষ্ট পায় নাই। তো এই ক্ষেত্রে আমি মনে করি এর ধারাবাহিকতা ধরে রাখতে হলে বর্তমান সরকারকে প্রথমে যে জিনিসটা করতে হবে, যান্ত্রিকীকরণের যেই প্রজেক্ট আছে, বা যেই আপনার একটা প্রজেক্ট চলমান আছে, যেটা 2025 সাল পর্যন্ত 3020 কোটি টাকার একটা প্রজেক্ট কিন্তু চলমান আছে, যে প্রজেক্টটার এখন শেষ বর্ষ। তো এখনই আপনার হলো আমাদের এই প্রজেক্টের ডিসিশন নিতে হবে মেশিনগুলি দেওয়ার জন্য। আমি নিশ্চিত যে ওখানে আপনার আমাদের সচিব মহোদয় এখনও আছেন, এবং আপনার যে চেইন অফ কমান্ড আছে। সো যদি আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্টের এখানে একটা ফোকাস দিয়ে এই মেশিনগুলি ফিল্ডে দেওয়ার ব্যবস্থা করা, তাহলে পরে আমাদের যেটা হবে, আপনি জানেন যে কৃষিতে কিন্তু প্রচুর আমাদের শ্রমিক ঘাটতি আছে, এবং যেহেতু ইতিমধ্যে কিছু কৃষি যন্ত্রপাতি মাঠে দেওয়া হয়েছে, ওখানে যেহেতু যন্ত্রপাতি গিয়েছে, শ্রমিকরা কিন্তু স্থানান্তর হয়ে গেছে, শ্রমিক কিন্তু মাঠে এখন নাই, কৃষি শ্রমিক। তো এখন যদি এই পরিবর্তিত পরিস্থিতিতে যদি আপনার মেশিনটা যে সরবরাহটা ফিল্ডে, এটা যদি না থাকে, তাহলে পরে কিন্তু এটা ভ্যাকুয়াম তৈরি হবে। আর আরেকটা বিষয় আপনি জানেন যে আমাদের দেশে হঠাৎ করে বন্যা হয়ে যায়, বা ধান কাটা হবে, তার জাস্ট 1-2 দিনের মধ্যে বন্যা হয়ে গেল। তো তখন দেখা গেলো
হ্যাঁ হাওড় অঞ্চলে সকল ফসল তলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে সামনে যে আমন ধান কাটা হবে এবং এখানে যদি আমরা যদি যন্ত্রগুলি সরবরাহ করতে পারি তাহলে তাদের ধান কাটার যে ব্যয়টা, যে খরচটা, এটা 50%-এ নেমে আসবে এবং তাতে করে বাজারে যে ধানের দাম এটা ঠিক থাকবে। ওভারঅল আপনার যে মানুষের মধ্যে যে খাদ্যদ্রব্যের, বিশেষ করে অন্তত আমাদের ভাতে মাছে ভাতে ডাল ভাত যেটাকে আমরা বলি, এটা নিশ্চিত যদি হয়ে যায় তাহলে আমি মনে করি যে মানুষের মধ্যে একটা স্বস্তি থাকবে। তবে এখানে আরেকটা বিষয় আমি যেটা বলবো যে যান্ত্রিকীকরণ, কৃষি যান্ত্রিকীকরণ কিন্তু এখন কোনো অপশন নয়। এখন আপনার এই কৃষি যান্ত্রিকীকরণটা ম্যান্ডেটরি, আপনাকে যান্ত্রিকীকরণ করতেই হবে। এখানে আরেকটা বিষয় ইতিমধ্যে আমরা যেটা বলেছি যে যান্ত্রিকীকরণটা এখন বিক্ষিপ্তভাবে হচ্ছে, কারণ আমাদের দেশে কৃষকদের জমির পরিমাণ কম। তো যেহেতু জমির পরিমাণ কম, সেজন্য এখানে আপনার একজন কৃষক কী করে, একটা যন্ত্র কিনে সে ভাড়া দেয় বিভিন্ন জায়গায়, এবং এতে করে যন্ত্রটার যে যেমন বিভিন্ন জাপানিজ যন্ত্র আমাদের দেশে চলছে, এই যন্ত্রগুলির যে মূল্য সেই অনুসারে এটা ব্যবহার করতে পারে না। ছোট ছোট জমির কারণে এখানে একটু করছে, অন্য জায়গায় করছে, এভাবে বিভিন্ন ছড়াছিটি করছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যদি এই সমবায় ভিত্তিক কৃষিটা করা যায়, দ্যাট ইজ অনেক জমি একত্রিত করে কৃষি করা যায়, এটা আমি মনে করি যে খুব লাভজনক হবে। এবং সরকারের ইতিমধ্যে বিগত সরকারও কিছু এখানে পদক্ষেপ নিয়েছে। আমি মনে করি যে এই সমবায় ভিত্তিক যেই কৃষিটা, এটা যদি চালু রাখা যায়, এটা যদি বেগবান করা যায়, এবং তবে এখানে একটা কাঠামো প্রয়োজন হবে যে সমবায় যে করবে 30 জন কৃষক একত্রিত হবে, তাদেরকে সরকার হয়তো ভর্তুকির মাধ্যমে ধান বীজ সার কীটনাশক কৃষি যন্ত্রপাতি দিল, কিন্তু এগুলি পরিচালিত হবে কিভাবে, ওখানে যে গভর্নিংটা কিভাবে হবে, তাদের ফসলের বন্টন কিভাবে হবে, তারাও জমি যে জমিটা দেবে তারা লেবার কিভাবে ওখানে করবে। তো সো দ্যাট ওখানে একটা সংগঠন তৈরি করে যদি দেওয়া যায় এবং এই যন্ত্রপাতিগুলি যদি ফিল্ডে অব্যাহত রাখা হয়, তাহলে আমি মনে করি যে আমাদের যে খাদ্যপণ্য, যেটা কৃষিপণ্যের মূল্যটা সহনীয় পর্যায়ে থাকবে এবং আমাদের যে ভোক্তাদের মধ্যে বা আমাদের জনগণের মধ্যে এই ক্ষেত্রে একটা ভালো স্যাটিসফ্যাকশন থাকবে বলে আমি মনে করি। আচ্ছা, সেই সঙ্গে আসলে নিরাপদ খাদ্যের বিষয়টিও কৃষির সঙ্গে খুব যুক্ত হয়ে যায়। সংক্ষেপে এই বিষয়টি একটু যদি বলেন। তবে ঠিক আছে, আপনি নিরাপদ খাদ্যের কথা বলছেন, যেটি ইজ কোয়ালিটি ফুড। তো কোয়ালিটি ফুডের ক্ষেত্রে আপনাকে ফার্স্ট হচ্ছে ফুড দিতে হবে। আমি ফুড পেলাম, তারপরে হচ্ছে আমি কোয়ালিটি ফুডের দিকে যাব, কিন্তু আমাকে এখন ফুডের নিশ্চয়তার আগে করতে হবে। সো দ্যাট কোয়ালিটি ফুডের ক্ষেত্রে আপনার অনেক বিষয় আছে, যেটা ধরুন আপনারা জানেন যে শ্রীলঙ্কা কোয়ালিটি ফুডের চিন্তা করতে যেয়ে কিন্তু তাদের কৃষি যে প্রোডাকশন ফল করেছে। সো এখন বাংলাদেশে আমাদের 180 মিলিয়ন পিপল। সো এদের আগে আপনার প্লেটে খাওয়া আসতে হবে, এটা কোয়ালিটি অর নন কোয়ালিটি। দেন হচ্ছে আপনি কোয়ালিটি উন্নয়ন, প্রোডাকশন কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি দুটাতে যদি যাওয়া যায়, আমাদের দুটাতে যেতে হবে। আমরা কোনোভাবেই কোয়ান্টিটিকে আমরা কম্প্রোমাইজ করতে পারবো না। তো এটা হচ্ছে আমার দিক থেকে আমি মনে করি যে এখানে অবশ্যই কোয়ান্টিটি তারপরে কোয়ালিটি। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং এটিএন নিউজের সকল দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে। আমরা আলোচনা করছিলাম অর্থনীতি, কৃষি এবং বিভিন্ন বিষয় নিয়ে। আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা আমাদের অর্থনীতিকে চাঙ্গা করবে, সেই সঙ্গে কৃষিপ্রধান বাংলাদেশের কৃষি যে অগ্রযাত্রা সেদিকে আরও এগিয়ে নেবে। শেষ করছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্ট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটি নিউজের সঙ্গে থাকুন।